This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিমানবন্দরগুলোতে ওই রানওয়ের দুপাশে না ছোট ছোট আলো থাকে, আলোগুলো জ্বলে, দেখে মনে হয় আলোর শাড়ি। এই আলো দেখেই কিন্তু রাত্রিবেলা যে বিমানগুলো বিমানবন্দরে নামে তারা বুঝতে পারে যে ওইখানটায় রানওয়ে আছে, ওইখানটাতে গিয়েই ল্যান্ড করতে হবে। আমাদের এই যে না বললেই নয়, এটা তো মাঝে মধ্যে একটু আলো দেখানোর দরকার পড়ে, যাতে আমরা বুঝতে পারি আজকে কোনখানটায় গিয়ে ল্যান্ড করব। তো আজকে আমরা আলো দেখতে পেয়েছি। আমাদের যিনি আলো দেখিয়েছেন, বা বলা ভালো আমাদের জন্য যিনি আলো জ্বেলেছেন, তিনি এক বিদেশি যার নাম আমির খান মুত্তাকি। তার নামটা রহমতও হতে পারতো, আমির খান না হয়ে, কিন্তু তাহলে তাকে আবার কাবুলিওয়ালা সাজতে হতো। তার কাঁধে বড় একটা ঝোলা থাকতে হতো, যে ঝোলায় কাজু, পেস্তা, বাদাম এই সমস্ত থাকতে হতো। এবং সবথেকে বড় কথা, লোকটার নাম রহমত হলে তার একটা খোঁকি থাকতে হতো। কিন্তু আমির খান মুত্তাকি তিনি তো রহমত নন, তিনি আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী। এবং তিনি গত শুক্রবার দিল্লিতে যে প্রেস কনফারেন্স করেছিলেন, তাতে একদম তালিবানি ঐতিহ্য বজায় রেখে দিয়েছিলেন। বলা ভালো আমাদের জন্য এটা হাতে গরমে একটা শিক্ষা। তার ওই প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিকদের থাকার অনুমতি ছিল না। মহিলা বর্জিত সাংবাদিক বৈঠক করে মুত্তাকি নিশ্চয়ই ভেবেছিলেন যে ব্যাস কাজ শেষ, এবার রোববার আগ্রায় তাজমহল দেখতে চলে যাবেন। তাতে অবশ্য তার একটুখানি ভাবার দরকার ছিল যে মুমতাজ যদি না থাকতেন, যদি মুমতাজের সাথে শাহজাহানের ওরকম একটা গভীর প্রেম না হতো, তাহলে তো তাজমহলটাও থাকতো না। সেটা তার মাথায় ঢোকেনি, সেটা আলাদা কথা। কিন্তু কথা সেটা হচ্ছে যে আলটিমেটলি মুত্তাকিরা তাজমহলটা দেখা হয়নি, মানে তাজমহলটা দেখতে যেতে পারেননি, কারণ তাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। রোববার তাকে আবার একটা প্রেস কনফারেন্স ডাকতে হয়েছে, এবং এবার সেখানে মহিলা সাংবাদিকদের সসম্মানে আমন্ত্রণও জানাতে হয়েছে। কেন? কারণ ভারতে এসে তালিবানি মানসিকতা দেখা নয়, ওই মুত্তাকির প্রবল সমালোচনা শুরু হয়ে গেছিল চারপাশে। কারণ দেশটা তো ভারত, দেশটা তো আফগানিস্তান না। ওখানে যেটা মুখ বুঝে সহ্য করতে বাধ্য করতে পারেন, এখানে তো সেটা হওয়ার কোনো চান্স নেই। এবং কোথাও তার জন্য দোষের ভাগিদার হতে হচ্ছিল আবার নরেন্দ্র মোদীর সরকারকে। আফগানিস্তানের বিদেশমন্ত্রী তিনি সরকারি সফরে এসেছেন, তাদের দূতাবাসে প্রেস কনফারেন্স ডেকেছেন। যে কোনো দেশের দূতাবাস তারা তাদের সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলে। এসব বলে একটা চেষ্টা হয়েছিল বোঝানোর যে তারা তাদের অধিকারের মধ্যে পড়ে, তারা কাকে আমন্ত্রণ জানাবেন, কাকে আমন্ত্রণ জানাবেন না। তারা যদি মহিলাদের না ডাকেন তাহলে আর কী করার থাকতে পারে। সোজা কথা, তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সেই যুক্তিটা অধিকাংশ লোকের কাছেই ধোপে টেকেনি, কেউ মানেননি, এবং যথারীতি সমালোচনার ঝড় বইছিল। আসলে মহিলাদের সম্পর্কে যে মানসিকতাই এই তালিবানিরা লালন পালন করুক না কেন, সেটা আমাদের দেশে কেন বয়ে আনবে বলুন তো? এই প্রশ্নে কোথাও গিয়ে আমাদের দেশের বিদেশ মন্ত্রককেও কিন্তু একটু চাপে পড়তে হচ্ছিল, এবং তাদের বলতে হচ্ছিল যে কেন ভারত সরকার পরিষ্কার করে বলে দেয়নি যে ভারতীয় সমাজে মেয়েদের গুরুত্ব কী এবং কতটা এবং কিভাবে। এই গুরুত্বটা তালিবান বুঝেছে, এটা আশা করাটা কঠিন এত চট জলদি, কিন্তু তাদের একটু বুঝিয়ে দেওয়া হয়েছে, এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। কিন্তু যেটা হয়েছে সেটা বোঝাচ্ছে এই মুহূর্তে ভারতকে চটিয়ে একটা পাও তালিবান এগোতে পারবে না। তাই ভারতীয় সমাজে প্রবল প্রতিক্রিয়া হচ্ছে বুঝেই ওই রোববার আবার চট জলদি একটা প্রেস কনফারেন্স ডেকে সাফাই দিয়েছেন মুত্তাকি। বলেছেন শুক্রবার তাড়াহুড়ো করে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন, তো সেখানে সব সাংবাদিককে ডাকা হয়নি, কিছু নাম বাদ চলে গেছিল ভুল করে। মানে তালিবানরা যে মহিলাদের প্রতি দারুণ শ্রদ্ধা ভক্তি রাখে এবং ভারতীয় মহিলা সাংবাদিকদের যে তারা যথেষ্ট সম্মান করেন, সেটা বোঝাতেই রোববার আগ্রায় না গিয়ে দিল্লিতে ফের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। এবং
কোনো ভুল করেননি, এবার আর সামনের সারিতে বসিয়েছেন মহিলা সাংবাদিকদের। अफगानिस्तान में अल्हम्दुलिल्लाह इस्लामी हुकूमत है और इस्लाम में सबके सबका हुकूक महफूज है। वहाँ पे मर्द हो या औरत, बाहर से आया हुआ लोग तिजारत के लिए हो या अपना लोग, ये सब वहाँ पे नाफिज़ा कवानीन के तहत अपने हुकूक से बरखुरदार है। দেখুন, কয়েকটা বিষয় পরিষ্কার করলেন তিনি, আমরা পরিষ্কারভাবে বোঝার চেষ্টাও করলাম। প্রথমত, আফগানিস্তানে ইসলামী শাসন চলে, কিন্তু ইসলাম তো মনে করে সকলের সমানাধিকার রয়েছে। দ্বিতীয়ত, নারী পুরুষ নির্বিশেষে তালিবান আমলে সকলের সমান অধিকার রয়েছে, উনিও বোঝালেন, ওই বললাম আমরাও বোঝার চেষ্টা করলাম। এবং তৃতীয়ত যেটা বললে, সে যে কোনো দেশেরই নাগরিক হন না কেন, আফগানিস্তানে বিভেদের কোনো অবকাশ নেই। এবার কোনো রকম বিভেদ না করে তাদের কোন ট্রিটমেন্টটা দেওয়া হয়, কিভাবে আপ্যায়ন করা হয়, সেটা না হয় আমরা নাই ভাবলাম আর কি। উনি বললেন, 1 2 3 করে বোঝালেন, আমরাও বোঝার চেষ্টা করলাম। এটাই মানে আপনার আমার জন্য সহজ একটা পথ বলে ধরে নিতে পারি। এবং আমির খান মুত্তাকির কথাগুলোকে মনে রাখতে পারি, কারণ আগুপিছু করে ঘুরিয়ে পেঁচিয়ে তালিবান সরকারের মন্ত্রী যা বলেছেন তার মানে তো একটাই, তাদের কোনোভাবে বদনাম হোক এটা তিনি চাননি। তালিবান সরকারের আমলে মহিলাদের যে স্বাধীনতা করা হয়নি, বরং মেয়েদের অধিকার আরও মজবুত হয়েছে, এটাই ইনিয়ে বিনিয়ে মুত্তাকি ভারতের মহিলা সাংবাদিকদের শুনিয়েছেন। এবার তখন এটা একটা অন্য ফল হয়েছে জানেন তো, যারা ওই শুক্রবারের প্রেস কনফারেন্সের পর একটু ব্যাকফুটে ছিলেন, মানে চাপে পড়ে গেছিলেন, সোশ্যাল মিডিয়াতে আগের দিনের প্রেস কনফারেন্সের ছবি শেয়ার করে দাবি করার চেষ্টা করেছিলেন, না না পেছনে দেখা যাচ্ছে মহিলা আছেন, একদম নেই, এটা ভুল। এবং এটা দাবি করতে শুরু করেছিলেন যে এদেশে তালিবানি সংস্কৃতি আমদানি করার প্রশ্নই নেই, এটাও সম্পূর্ণ ভুল। বিদেশমন্ত্রীর সামনে ওই মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার নেই বলে যারা ভাবছেন তারা একদম ঠিক ভাবছেন না, সবটা ভুল, গোড়ায় ভুল। এবার বলছিলেন, বলার মধ্যে জোর যে খুব বেশি পাচ্ছিলেন তাও নন, তারা এবার হাঁফ ছেড়ে বেঁচেছেন এবং বলতে শুরু করেছেন ভারত যেহেতু বিশ্বগুরু হওয়ার পথে এগোচ্ছে, তাই তালিবান মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে। বা দেখুন, গোটা ব্যাপারটার মধ্যে একটা রাজনীতিক একটা গন্ধ আপনারা পাচ্ছেন, একটা রাজনৈতিক স্বার্থের গন্ধ পাচ্ছেন। সুতরাং এটা যারা চেয়েছেন এই গন্ধটা ছড়াতে তারা ছড়ান, আমাদের কিছু বলার নেই। যারা সেই গন্ধে মোহিত হবেন হন, তাতেও আমাদের কিছু বলার নেই। কারণ এই মুত্তাকি আমাদের ওই বিমানবন্দরের রানওয়ের পাশে আলো হয়ে বিমান নামানোর রাস্তা দেখিয়েছেন, সুতরাং আমরা সেখানে ল্যান্ড করছি, অন্যদিকে তাকানোর কথা আমরা এই মুহূর্তে ভাবছি না। দেখুন, ভারত সরকারের চাপে তালিবানের ঢোকগেলাই বলুন আর যাই বলুন, আমি এই আফগান মন্ত্রীর কথাটাকে আপাতত, স্লেট পরিষ্কার করা বলে সোজা কথায়, আপাতত ভালো বাংলায় বলতে গেলে ওই অবস্থান স্পষ্ট করতে সাফাই হিসেবে ধরছি। এবং ভাবছি কতক্ষণে মুত্তাকিরের মতো বোধোদয় হবে এই সৌগত রায়। সৌগত রায় ভাত মাছ খাওয়া একজন আপাদ মস্তক ধুতি পাঞ্জাবি পরা বাঙালি, আফগানিস্তানের সাথে ঘুণাক্ষরেও যার কোনো সম্পর্ক নেই, তা সত্ত্বেও তার সাথে তালিবানদের তুলনা শুরু হয়ে গেছে। আর সেই তুলনাটা ডেকে কিন্তু এনেছেন দমদমের ওই তৃণমূল সাংসদ নিজেই। महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं, पुलिस तो हर रास्ता पे नहीं हो सकता है। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहां पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते। সৌগত রায় অনেকগুলো কথা বললেন, কথাগুলো আপনারা শুনেছেন, বুঝেওছেন। আমি শুধু বোঝার একটা জিনিসের চেষ্টা করছিলাম যে প্রতিটা পদে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তাটা হবেই বা কেন, সেই পরিস্থিতির সৃষ্টিটা হবেই বা কেন।
যেখানে নিরাপত্তা ছাড়া এক পাও হাঁটতে পারবেন না মহিলারা। প্রতি মুহূর্তে ওই রকম নিরাপত্তাহীনতা থাকলে তবে তো প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে নিরাপত্তার ব্যবস্থা করার প্রয়োজন পড়ে। দেখুন, সৌগতরা এখন তো সাংসদ, কিন্তু সংসদীয় রাজনীতিতে তার অভিষেক তো বিধায়ক হিসেবে। ৮এর দশকের মাঝামাঝি সময় এমন একটা সময় তার অভিষেকটা হয়েছিল যখন ওই আফগানিস্তানে সোভিয়েতকে ঠেকাতে মুজাহিদিনকে তোল্লাই দিচ্ছে সিআইএ, আর একটু একটু করে ওই কাবুলিওয়ালাদের দেশটা বদলে যাচ্ছে। ৬এর দশক বা ৭এর দশকে ওই কাবুলের রাস্তায় মহিলাদের ঘোরাফেরা কিন্তু কোনো রকম মানে দ্বিধা দ্বন্দ্বে মোড়া একদম ছিল না, অবাধ যাতায়াত ছিল। কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রীদের পোশাকে কোনো রকম বিধিনিষেধ ছিল না। এখনও যাদের বিশ্বাস হবে না যে যাদের কাছে আফগানিস্তান চিরকালই একটা ওই কঠিন কঠোর একটা দেশ, তারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। ওই কাবুল বিশ্ববিদ্যালয়ের তখনকার ছাত্রীদের যদি ছবি পান, পেয়ে যাবেন নিশ্চয়ই। দেখবেন আপনার ইউরোপের কোনো দেশের ছাত্রী বলে ভুল হয়ে যেতে পারে। তো যাই হোক, আফগানিস্তানে যখন আস্তে আস্তে এই গোড়ামির অন্ধকারটা জেঁকে বসছে, ঠিক সেই সময় সৌগত রায় প্রবেশ করেছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভায়। এতদিন পর তিনি যখন লোকসভার সদস্য, তখন নেটিজেনদের একাংশ বলছেন ওই আফগান গোড়ামি কি সেই সময় থেকেই সৌগত রায়ের মনে প্রভাব ফেলেছে? তাই কি তিনি বলছেন যে মহিলাদের রাত্রিরে বাইরে না বেরোতে? দেখুন, প্রেক্ষাপটটা আপনারা জানেন। দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজে ২য় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, যেটা ওই শুক্রবার উঠেছিল, এবং জানা গেছিল কলেজ ক্যাম্পাস থেকে রাতে বাইরে গিয়েছিলেন এই ছাত্রী। সেই সময় নির্জন রাস্তা থেকে তাকে কাছের একটা জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ছাত্রী যখন হোস্টেল থেকে বাইরে গেছিলেন তখন তার সঙ্গে ২য় বর্ষের এক ছাত্রও ছিল। এবার প্রাথমিকভাবে গণধর্ষিতা তরুণীর বাবা যে অভিযোগটা দায়ের করেন, তাতে ওই সহপাঠীকে সন্দেহের কেন্দ্রে রেখে গণধর্ষণের অভিযোগটা জানানো হয়। এবার পুলিশও অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পড়েছিল। এক এক করে ওই বন্ধুটাকে বাদ দিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতারও কিন্তু করা হয়েছে। এই গণধর্ষণটা তরুণীর বন্ধুকে এখনও পর্যন্ত আটক করা রয়েছে। তার বক্তব্যগুলোকে খতিয়ে দেখা হচ্ছে, কারণ তার বক্তব্যের মধ্যে অনেক ধোঁয়াশা রয়েছে। পুলিশ সেগুলোর জট ছাড়াতে চাইছে। আর মেয়েটির মেডিকেল টেস্ট হয়েছে। দেখুন, ঘটনাস্থল যথাবিহিতভাবে পুলিশ চটজলদি ঘিরে দিয়েছে এবং তথ্য প্রমাণ সব সংগ্রহ করেছে। মানে এই রকম একটা ঘটনায় পুলিশের যা যা করা উচিত তৎপরতার সঙ্গে পুলিশ সেগুলো করেছে। তদন্ত যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত পুলিশ সেইভাবে এগিয়েছে। ফলে যাকে আমরা তিলোত্তমা ২ বলে ভাবতে শুরু করছি, যার সঙ্গে ওই আরজি করের হাসপাতালে তিলোত্তমার গণধর্ষণ আর খুনের অভিযোগটা নতুন করে মনে পড়ে যাচ্ছে, একটা যোগসূত্র খোঁজার চেষ্টা হচ্ছে। সেখানে একটা পরিষ্কার ফারাক তো নজর আসছে। আরজি করের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে ধরনের গাফিলতি বা ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করার অভিযোগ উঠেছিল, তার একটা ওই দুর্গাপুরের এই মেয়েটির ক্ষেত্রে ঘটেনি। কিন্তু তারপরেও কেন মনে হচ্ছে আরজি করের ঘটনার পর যে হতাশাটা আমাদের উপর চেপে বসেছিল, সেই একই রকম হতাশা, সেই একই রকম আক্ষেপ আর কোথাও গিয়ে একটা রুদ্ধ আক্রোশ আমাদের মধ্যে জন্ম নিচ্ছে এই ক্ষেত্রে। প্রথমত দেখুন, এই আরজি করের সঙ্গে দুর্গাপুরের ঘটনার একটা বেসিক মিল আছে। একদম প্রাথমিক স্তরে দুটো ঘটনার মধ্যে যোগসূত্র হচ্ছে এই দুটো জায়গাতেই যারা এই নির্যাতনের শিকার, নির্যাতিতা, তারা ডাক্তারির ছাত্রী। এবং দ্বিতীয়ত, এক্ষেত্রে কোথাও গিয়ে পরিবারের মনে হয়েছে ওই ঘটনার মতোই সহপাঠীদের মধ্যেই এই অপরাধী লুকিয়ে থাকতে পারে। এই পর্যন্ত যদি মিল পান, তার বাইরে তো অনেক অমিল। সব থেকে বড় অমিলটা কি? দুর্গাপুরের মেয়েটি এ রাজ্যের নয়। আরজি করের ক্ষেত্রে অভিযোগ উঠেছিল বাংলা নিজের মেয়েকেই সুরক্ষা দিতে পারে না, আর এক্ষেত্রে যেহেতু এই ছাত্রী ওড়িশার বাসিন্দা, কি অভিযোগ উঠছে? অভিযোগ উঠছে নিজের মেয়ে কেন? বাংলায় সারা দেশের কোনো মেয়েরই সুরক্ষার ব্যবস্থা নেই
এবার এই সুরক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে সব থেকে বড় ভুলটা কি সৌগতরাই করে ফেললেন? এ রাজ্যের পুলিশ প্রশাসন রাতের বেলা মেয়েদের নিরাপত্তা দিতে পারে না, এই কথাটা কি তৃণমূল কংগ্রেসের সাংসদ, বর্ষিয়ান অভিজ্ঞ সাংসদ, তিনি প্রকারান্তরে স্বীকারই করে নিলেন। এবং সব থেকে বড় কথা, যে রাজ্যের রাজধানী দেশের নিরাপত্তম শহরের পুরস্কার পায়, যে রাজ্যের আইন শৃঙ্খলা বিশ্বের সেরা বলে শাসক দল দাবি করে, সেই রাজ্যের সরকার যে নিজের মুখটা ভাঙা আয়নায় দেখছে, সেটাই কি প্রমাণ করে দিলেন সৌগত রায়। এবং এক্ষেত্রে যতই সবাই ভাবুন যে সৌগত রায়ের মতো অধ্যাপক মানুষ কি করে ওই তালিবানিদের মতো কথা বলছেন, আমার কি মনে হয় জানেন? আপনাদেরও মনে হয় একটু খুঁজে দেখা উচিত, জানেন তো, বাংলার এই যে একজন বিদগ্ধ রাজনীতিক, তিনি কেন এরকম কথা বললেন? এগিয়ে যাওয়া বাংলায় পিছিয়ে দেওয়া ভাবনা চিন্তার অনুপ্রেরণাটা সৌগত রায় কোথা থেকে ফেলেন, এটা খুঁজে দেখা উচিত, জানেন তো। দেখুন, মুখ্যমন্ত্রী রবিবার উত্তরবঙ্গে রওনা হওয়ার সময় কথা প্রসঙ্গে বলেছিলেন যে বেশি রাতে কলেজের বাইরে ছাত্রীদের বেরোতে দেওয়াটা ঠিক নয়। সৌগত রায় সম্ভবত সেই কথার সূত্র ধরেই পয়েন্ট বাড়াতে গেছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন। হয়তো ভেবেছিলেন দলনেত্রী যখন বলে দিয়েছেন তখন এটাই পার্টি লাইন, কিন্তু তিনি বুঝতে পারেননি একদিকে মুস্তাকি যেমন নিজেদের অবস্থানটা স্পষ্ট করতে সাফাই দিয়েছেন, তেমন মুখ্যমন্ত্রীও কাল বিলম্ব না করে নিজের অবস্থানটা স্পষ্ট করেছেন। তিনি কি বলতে চেয়েছেন সেটা পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করেছেন। এবার মুশকিল কি? মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চট জলদি বুঝে ফেলেছিলেন যে সাধারণ মানুষ, মানে আপনার আমার মতো যাদের বোধ বুদ্ধি রাজনীতিকদের থেকে একটু নেহাতি কম আর কি, তারা তার কথার ভুল ব্যাখ্যা করতেই পারে। তাই তিনি নিজের বক্তব্য ফের একবার সহজ সরল ভাষায়, মানে যেটা আপনার আমার বোধগম্য হবে, সেইভাবে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু তার দলেই যে তার কথা বুঝতে না পারার মতো লোক আছে, এটা সম্ভবত তিনি বুঝতে পারেননি, হয়তো আশাও করেননি। তাই তিনি নিজের অবস্থান পরিষ্কার করে ফেললেও সৌগত রায় সেই বদলটা ধরতে পারেননি। আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। দমদম মেদিনীপুরে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ব করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ব করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন, এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের কথা শুনে মনে হচ্ছে এরা এই 2024-25 সালের লোক নয়, এরা বাবরের আমলের লোক। টাইম মেশিন নেই, থাকলে পরে টাইম মেশিনে চড়িয়ে ওদের বাবরের আমলেই পাঠানো হচ্ছে। অধ্যাপক সৌগত রায় বলা, উনি এই ব্যাপারে অধ্যাপনা করেছেন, কে কোন সময় কখন বেরোবে, এইসব সাঙ্গপাঙ্গ জুটেছে বলে তো মমতা এরকম আবল বলতে পার পাচ্ছেন। ওই যে দিদি করে যে হুক্কা হুয়া, সবাই হুক্কা হুয়া করতে আরম্ভ করলো। বাংলার মুখ্যমন্ত্রী যেমন শিয়াল ডাকে, নবান্ন থেকে ডাক মেরেছে, এবার সারা বাংলা জুড়ে ডাক পড়বে, হুক্কা হুয়া করতে লেগে গেছে। তাদের ঘরে মা বোন আছে কিনা আমার জানা নাই। আজকে যে বাংলা অতিথি দেব ভব বলে, দুপুরবেলা কেউ বাড়িতে এলে গ্রামের গরিব মানুষও মোটা লাল চাল ডাল খাইয়ে তাকে ছাড়ে, সেই বাংলা অতিথি পরায়ণ বাংলা আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। বিরোধী দলনেতা আজ দুর্গাপুরে গেছিলেন, অবস্থান, বিক্ষোভ, ধর্ণা সব হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় তো আমাদের চোখে পড়ে গেছে। লকেট চট্টোপাধ্যায় তিনি গতকাল ধর্ণা দিয়েছিলেন, আজ শুভেন্দু অধিকারী দিলেন। কলকাতায় রুদ্রনীল ঘোষ, সজল ঘোষরা রাস্তা আটকে প্রতিবাদ করলেন, পুলিশ তাদের তুলতে এলে বেশ ধাক্কাধাক্কিও হলো। এবার এই যে ছোট ছোট প্রতিবাদগুলো, এগুলোকে এক্ষুনি একটা সার্বিক চেহারা দেওয়া হচ্ছে না কেন? তারা কি ভবিষ্যতের জন্য অপেক্ষা করছেন? মানুষ কি ভাবছে সেটা বুঝতে চাইছেন? দেখুন, এটার মধ্যে আবার একটা অন্য ব্যাপার আছে। ভাবছেন, ওয়েট করছেন, আরও কতটা মানুষজন কিভাবে সেটা দেখার চেষ্টা করছেন,
তারপর সবাই মিলে এক হয়ে বড় করে ঝাঁপাবেন, এটা ভাবছেন সব ঠিক আছে, কিন্তু সময় পাবেন তো? সামনে কালী পুজো, দীপাবলি, তারপর ভাইফোঁটা। এই আরজিকর আন্দোলন আবার আমাদের এটাও শিখিয়ে দিয়েছে যে উৎসবের সময় প্রতিবাদ আমাদের সরকার পছন্দ করে না। এবার এক্ষেত্রেও যদি তা হয় তাহলে তো কাজ কঠিন হয়ে যাবে। নাকি বিজেপি নেতারা ভাবছেন যে ওই কঠিন যত হবে বিষয়টা তত বেশি তারা লাভবান হবেন, সেই জন্যই কি এই ছোট ছোট করে ক্রমাগত একটা চিমটি কাটার মতো করে উত্তক্ত করতে চাইছেন যাতে না ভুল হয়ে যায়? নাকি আরও কিছু ভুলের অপেক্ষা করছেন অন্য ধরনের? মানে এই সৌগত রায়ের মতো আরও কেউ মিসপাস করবেন বলে হয়তো তারা অপেক্ষা করে বসে আছেন, তারপর সেই পাস ধরে তারা গোল করবেন, এটা হয়তো তাদের প্ল্যানিং। এবার মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দেখুন, সেটা পরিষ্কার করে দেওয়ার পরেও তার কথায় লোকে ভুল ব্যাখ্যা করছে। এটা বুঝিয়ে দেওয়ার পরেও এই যে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম সবাই ফের তাকে আক্রমণ করলেন। এটা কার জন্য সম্ভব হলো? সৌগত রায়। তিনি যদি খাতা দেখে গান গাইতেন তাহলে তো এই সমস্ত গোলমাল হতোই না। এবার খাতা দেখে গান গাইলে যে কি হতে পারে খেয়াল করে দেখুন। কত দিন আগে সে সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন কবির সুমন। কি বলেছিলেন মনে করুন? বলেছিলেন খাতা দেখে গান করো না, খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতেও পারে। এবার সৌগত রায় খেয়াল করেননি, অতীত থেকে শিক্ষা নেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যে পাতা উল্টে ফেলেছেন তিনি বোঝেননি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেছেন যে এ রাজ্যে যেহেতু ভিন রাজ্য থেকেও বহু ছাত্রছাত্রী পড়াশুনো করতে আসে, তারা এখানকার সম্পর্কে হয়তো সব কিছু জানেন টানেন না, সেই জন্য তাদের রাত বিরাতে একটু সতর্ক থাকা উচিত। এটা নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ নেই। তিলোত্তমার গণধর্ষণ আর খুনের ঘটনার পর সরকারি মেডিকেল কলেজে নিরাপত্তা নিয়ে যেহেতু একটা সংশয় তৈরি হয়েছিল, হয়তো সেজন্যেই এ রাজ্যের সরকারি মেডিকেল কলেজে যতটা ভিন রাজ্যের পড়ুয়ার অ্যাডমিশন নেওয়ার কথা এবার কিন্তু ততটা ভর্তি হয়নি। সবই হয়তো মুখ্যমন্ত্রীর মাথায় ছিল, সাবধানের মার নেই এটাই হয়তো তিনি বলতে চেয়েছিলেন। কিন্তু এ রাজ্যের বহু বেসরকারি ইঞ্জিনিয়ারিং আর ডাক্তারি কলেজ রয়েছে যেখানে এ রাজ্য তো বটেই, ভিন রাজ্যেরও বহু ছাত্রছাত্রী ভর্তি হয়, বেশ ভালো সংখ্যায় ভর্তি হয়। এবার তারা যদি শোনে বাংলার সরকার বা প্রশাসন রাত হয়ে গেলে নিরাপত্তা দিতে পারে না, তাহলে তারা কি মনে করবেন? তারা কি এ রাজ্যে আসবেন? ওড়িশার ওই ছাত্রী যাকে গণধর্ষণ করা হয়েছে তার বাবা কিন্তু বলেছেন স্পষ্ট ভাষায়, মানে তিনিও তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, বলেছেন মেয়ে একটু সুস্থ হলেই তাকে নিয়ে তিনি ওড়িশা ফিরে যাবেন। মানে বাংলার এক মেয়ের বাবার পর ভিন রাজ্যের এক মেয়ের বাবাও মনে করছেন এ রাজ্যে তার মেয়ে নিরাপদ নন। ভাবুন তো, নারী ক্ষমতায়নের উদাহরণ সৃষ্টি করা বাংলার গর্বে এটাই যে সব থেকে বড় ধাক্কা, সেটা তো না বললেই না। মানে এখন যদি শাস্তি না দেবে ফিউচারও আমার মেয়ে মতন আরো 100 জন মেয়ে এখানে সাফার হবে। আমি এখানে সম্ভবত টিসি নিয়ে আমার ভুবনেশ্বরে এডমিশন করার জন্য আমি চিন্তা করছি, বিশ্বাস কি করে করব? You tell me when Odisha before 3 weeks ago 3 girls are raped in the sea beach, what action is being taken by the Odisha government? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলোকে অস্বীকার করার কোনো উপায় নেই। যা বলেছেন একদম বর্ণে বর্ণে সত্যি। ওড়িশাতেও ধর্ষণের ঘটনা ঘটে, ওখানেও ছাত্রীরা ধর্ষিতা হয়েছেন এবং খুব খারাপ খারাপ সব ঘটনা ঘটেছে। কিন্তু রাজনীতিকরা যে কাজটা করে থাকেন আমার ধারণা সেটা এই ক্ষেত্রে অন্তত মুখ্যমন্ত্রীও করতে চান না বা চাননি আর কি। মানে ওড়িশাতে ঘটেছে বলে এ রাজ্যে এরকম ঘটনা ঘটবে এটা তিনি বলতে চান না, এটা তিনি বলবেন না, বা ঘটুক এটাও তিনি কখনোই চাইবেন না। কারণ তিনি জানেন যে ভোট যখন প্রায় চলে এসছে তখন এই ধরনের অপরাধ, আইন শৃঙ্খলাজনিত প্রশ্নগুলো বারবার করে বিরোধীরা তুলে ধরবে, বিশেষ করে আরজিকর আন্দোলনের সঙ্গে তুলনা তৈরি হবে। যতই আরজিকর আন্দোলনকে তৃণমূল কংগ্রেস সফলভাবে মোকাবিলা করুক, গত বছর 14ই আগস্ট রাতে মানুষ যে রাস্তায় বেরিয়েছিলেন, যে স্বতঃস্ফূর্ততা দেখা গেছিল, তাকে মুখ্যমন্ত্রী অগ্রাহ্য করতে পারবেন না। এবার সেই ছাই চাপা আগুন যদি আবার কোনো ঘটনায় খুঁচিয়ে ওঠে তাহলে ভোটের আগে তৃণমূলের জন্য কিন্তু সেটা খুব ভালো বিজ্ঞাপন নয়। কারণ ধর্ষণের ঘটনা আরজিকরের পরে পুরোপুরি যে বন্ধ হয়নি
এটা সবাই জানে। এই 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 জাস্ট এই ঘটনাটার আগে, দুর্গাপুরের ঘটনাটার আগে আনন্দপুরেও সেম একটা ঘটনা ঘটেছে। ফলে মানুষজনের মধ্যে ক্ষোভ আছে, এর মধ্যেও অনেক কিছু ঘটেছে। এবার এই সমস্ত টুকরো টুকরো ক্ষোভগুলো জড়ো হয়ে আবার যদি একটা বড় একটা দাবানলে পরিণত হয়, তাহলে তৃণমূলের পক্ষে সেটাকে সামলানোটা চ্যালেঞ্জ। এবং তার থেকেও বড় কথা, আরজি করের ঘটনার পর চ্যালেঞ্জ সামলানোর জন্য সময় ছিল, এক্ষেত্রে হাতে সেই সময়টা থাকবে তো? হয়তো সেই ভেতরে পুঞ্জীভূত ক্ষোভটা প্রশমিত হওয়ার আগেই ভোট চলে আসবে, সেটা নিশ্চিতভাবেই তাদের জন্য ভালো না। হয়তো সেজন্যেই দুর্গাপুরের ঘটনা নিয়ে ডাক্তাররা যখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, তখন গোড়াতেই সেটাকে কড়াভাবে মোকাবিলা করা হয়েছে। ডাক্তাররা গিয়ে ওই নির্যাতিতা ছাত্রীর ধারে কাছে পৌঁছতে পারেনি। হয়তো প্রাথমিকভাবে মনে হয়েছে যে এর আগের বার ডাক্তাররা যে অভিঘাতটা সৃষ্টি করেছিলেন, যে জায়গায় আন্দোলনটা নিয়ে গেছিলেন, এবার হয়তো শুরুতে তাকে সামলে দেওয়া গেল। কিন্তু ধাক্কাটা কি পুরোপুরি সামলালো? নাকি ধাক্কা সামলাতে তৃণমূলেই প্রবল ধাক্কাধাক্কি শুরু হয়ে যাচ্ছে? খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন চারপাশে বিজয় সম্মেলনী করুন, একে অন্যের সঙ্গে যে বিভেদ সেটাকে মুছে দিন এবং মানুষজনের সঙ্গে মিশুন, মানুষজনের সঙ্গে তাদের কথা বলে তাদের সমস্যাটা বুঝুন। এবার হলোটা কি? সেই সমস্ত বিজয় সম্মেলনের মঞ্চ থেকে কম বেশি সব নেতা মন্ত্রীর গলাতেই তো কোলাকুলির বদলে মারামারির সুর। সবাই চাইছেন বিজেপিকে প্রবলভাবে ধাক্কা দিতে। দেখুন, রাজনীতিতে গণতান্ত্রিকভাবে একটা ধাক্কা দেওয়া যায়, ভোটে হারিয়ে বিরোধীদের ধাক্কা মারা যায়, কিন্তু তৃণমূলের বিভিন্ন স্তরের নেতানেত্রীরা যে ধাক্কার কথা বলছেন সেটা তো গণতান্ত্রিক নয়, শারীরিক। এসআইআরে একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে তারা কি কি কাণ্ড করবেন সেটা তারা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন। কেউ বলছেন বিজেপি নেতা কর্মীদের বাড়ি ঘেরাও হবে, তো কেউ বলছেন তাদের গায়ে হাত পড়বে, কেউ বলছেন আগুন জ্বালিয়ে দেবেন চারপাশে। এবার ভেবে দেখুন, এই এসআইআরটা শেষ হয়ে যাবে ভোটের আগে, তখনও ক্ষমতায় তো তৃণমূলই রয়েছে। নিজেদের রাজ্যে, যে রাজ্যটাকে তারা শাসন করছে, সেই রাজ্যে শাসক দল আগুন লাগিয়ে দেবেন চারপাশে। মানে নিজেদের শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা নিজেরাই ভাঙবেন বা পরিস্থিতি তারা নিজেরাই উত্তপ্ত করে তুলবেন। এটা কতটা ধাক্কায় বেসামাল হলে কেউ বলতে পারেন? আর ভেবে দেখেছেন নিজেদের সরকারকে নিজেরাই কীভাবে বেকায়দায় ফেলছেন? এবার দেখুন, যেভাবে তৃণমূল নেতৃত্ব লাইন দিয়ে বিরোধীদের ধাক্কা মারার কথা বলছেন, তাতে যদি হিতে বিপরীত হয়, মানুষ যদি মনে করে ভোটার তালিকার থেকে অনুপ্রবেশকারীদের বাদ দিতে চায় না তৃণমূল, বাংলাদেশি বা রোহিঙ্গাদের দুধ কলা দিয়ে পুষতে চায়, মানে যে কথাগুলো বিজেপি বলে সেই কথাগুলো, মানে সে কথাগুলো বলতে হবে না, তার বিরোধিতা করতে গিয়ে যদি ভোটারদের সেই কথাটাই তৃণমূল বিশ্বাস করিয়ে ফেলে, তাহলে কী হবে? তাহলে তো মহাবিপদ। কারণ দিনের শেষে ওই ভোটার তালিকায় বৈধ ভোটারদের পাশাপাশি যে অবৈধ ভোটাররাও রয়েছেন, এটা নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই, এটা সবাই জানেন। সেই অবৈধ ভোটাররা বাদ পড়লে বৈধ ভোটাররা যে খুশি হবেন তাতেও সংশয় নেই। এই বৈধ ভোটাররা যদি ভেবে ফেলেন যে তৃণমূল তাদের খুশি হওয়ার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদেরই ধাক্কা দিচ্ছে, তাহলে ভোটের সময় আসল ধাক্কাটা অপেক্ষা করছে না তো। কিন্তু কোন ধাক্কা কে কোথায় খাবেন সেটা তো পরের কথা। একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, সেই ষাঁড়ের সামনে লাল কাপড় ধরলে নাকি ষাঁড় দেখেই তেড়ে পুরো ধাক্কা মারতে দৌড়ে আসে। এই ষাঁড় করতে গিয়ে যদি, মানে অপভ্রংশ তো, মুখে মুখে কত শব্দ কত রকম হয়ে যায়, ষাঁড় থেকে ষাঁড় হতে কতক্ষণ, আর সেও যদি এরকম পাগলা ষাঁড় হয়ে গুঁতোতে দৌড়ে আসে, ধাক্কাটা কে কোথায় খাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোথা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবে। ভোটের তালিকাতে যদি একটা পরিচিত ভোটারের নাম বাদ যায়, ভোটের তালিকাতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না। একটা বৈধ ভোটারের যদি নাম
বাদ গেছে আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করবো। বুধে বুধে খবর নেবেন কায় কায় বিজেপি করি চায়, আর 2026-এর নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট হওয়ার কায় কায় চায়। এত বড় সাহস কার আছে? সাহসটা দেখি মাপি ঝুঁকি নেবেন, ভালো করে দেখি নেবেন, মাপি ঝুঁকি নেবেন। দম থাকলে বাপের বেটা হলে পুলিশকে সরিয়ে আসুক, পুলিশকে সরিয়ে আসুক, আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। বাংলায় যদি বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হয় তো প্রতিবাদ হবে। তো আমাদের নেতা কর্মীরা সেই কথাটাই তো বারবার বোঝাতে চাইছেন যে এই রাজনীতিটা করবেন না। বিজেপির বাড়ি ঘেরাও করে বা বিজেপির কোনো লোককে মেরে এসআর পরিবর্তন করা যায় কিনা আমি জানি না, কিন্তু সঙ্গতভাবে বৈধভাবে আইনিভাবে এসআর বিরোধিতা কংগ্রেস করছে এবং করবে। বললাম না, বিজয় সম্মেলনীতে সচরাচর কোলাকুলি হওয়ার কথা, গলাগলি হওয়ার কথা, কিন্তু এরকম গালাগালি হওয়ার কথা, এটা একদম পুরো যুদ্ধ ঘোষণা হওয়ার কথা, এটা শুনে কি অস্বস্তি হচ্ছে না? কানে লাগছে তো, স্বাভাবিক, এটাই হয়। আসলে আমরা বাঙালিরা বিজয়া দশমীকে একরকমভাবে দেখতে অভ্যস্ত। ওটা দুর্গা বিদায়ের পর বিষাদের সময়, কিন্তু বিজয়া দশমীর তিথিতেই তো রাম রাবণ বধ করেছিলেন। তাই তো গোটা উত্তর ভারত জুড়ে রাবণ পোড়া হয়। রামনবমী, রামনবমী ধীরে ধীরে বাংলার বাজার কিন্তু ধরছে, এটাও কিন্তু ঘটনা, সবই ইন থিং আর কি। কী হয়েছিল গত কয়েক বছরে রামনবমীতে আপনাদের মনে আছে? এবার বিজয়া দশমী কি এখনও বিষাদে পড়ে থাকবে নাকি? একটু আপডেট হবে না? সব কিছু আপডেট হয়, আমরা কত রকমভাবে আপডেট হচ্ছি, কেউ কেউ ব্যাকডেটেড হচ্ছেন। ফলে রাজনীতির যে মানুষজন, মানে রাজনৈতিক নেতারা, তারা চণ্ডী পুরাণ থেকে রামায়ণের সফটওয়্যার যে আপডেট করবেন তাতে আর আশ্চর্য হওয়ার কী আছে? রামায়ণে হনুমান তিনি লঙ্কাকাণ্ড করেছিলেন, নেতারাও লন্ডভন্ডের কথা বলছেন। তফাৎ শুধু একটাই, হনুমান ফরেন ল্যান্ডে গিয়ে লঙ্কাকাণ্ড করেছিলেন আর নেতারা নিজেদের ল্যান্ডেই লঙ্কাকাণ্ড করার কথা বলছেন। আর শুধু নেতারা নন, ওই দশমী তিথিতে প্রকৃতিও তো ক্ষেপে ওঠে, আমরা দেখেছি 2022 সালের 5ই অক্টোবর, সেদিনই তো বিজয়া দশমী ছিল। মালবাজারের মাল নদীতে হরপা বানে কত মানুষ ভেসে গেছিলেন মনে আছে? এবারের 5ই অক্টোবর উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ওই ভয়াবহ বিপর্যয়টা হলো, বহু মানুষ মারা গেলেন। দেখুন 2022-এ মমতা বন্দ্যোপাধ্যায় 18ই অক্টোবর মালবাজারে পৌঁছেছিলেন। সেবার যারা হরপা বানে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজ করেছিলেন তাদের সিভিক ভলেন্টিয়ারের চাকরি দিয়েছিলেন বাহবা দিতে। এবার উত্তরবঙ্গে ওই প্রাকৃতিক বিপর্যয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের একজন করে সদস্যকে তিনি হোমগার্ডের চাকরি দেবেন বলে বলেছেন। মানে 3 বছরের ফারাক, ইতিহাসের পুনরাবৃত্তি। তফাৎ শুধু একটাই, সেবার মমতা বন্দ্যোপাধ্যায় একবার গেছিলেন, এবার এই নিয়ে দ্বিতীয়বার যাওয়া। আজ নাগরাকাটা আর মালবাজারটা তিনি ঘুরেছেন, কভার করলেন আর কি। এখন কার্শিয়াংয়ে আছেন, কাল দার্জিলিংয়ে যাবেন, আরও কয়েকটা রাত হয়তো দার্জিলিংয়ে কাটাবেন। এবার 2022-এ একবার যখন গেছিলেন, এবার কেন বারবার যাচ্ছেন? দেখুন, যাদের মন সন্দেহবাতিকগ্রস্ত তারা নানা কারণ কিন্তু খুঁজতে শুরু করে দিয়েছেন। এই যেমন ধরুন, কেউ ভাবছেন যে 2022 ছিল বিধানসভা নির্বাচনের পরের বছর, লোকসভা ভোটও ছিল বছর দেড়েক দূরে, মানে তাগিদটা কম ছিল, এটা কেউ বোঝানোর চেষ্টা করছে। আর 2025-এর এই সময়টা হচ্ছে সামনের বিধানসভা নির্বাচন থেকে মাত্র কয়েক মাসের দূরত্বে। তাই কি বিজয় সম্মেলনীর ভাষণেও ওই তেজ বাড়ছে? রামনবমী, অস্ত্রের ঝঞ্ঝনানি, এই সব কিছুর প্রভাব আমাদের দুর্গার সেই শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার যে সময়টা, যে বিষাদটা, মন খারাপটা, সেটাকে ছাপিয়ে গিয়ে আমাদের একটু রণচণ্ডীমুখী করে তুলছে। রণমুখী হয়ে যাচ্ছি আমরা, চনমন করে উঠছি বেশি। দেখুন, এর সঙ্গে সঙ্গে সেই জন্যে কি শত্রুর ঘাঁটিতেও যাতায়াতটা বেশি হচ্ছে। এই নাগরাকাটায় বামনডাঙ্গায় আক্রান্ত হয়েছিলেন খগেন মুর্মু আর শঙ্কর ঘোষ। দুর্গাপুরের গণধর্ষণের ঘটনাটা যদি না ঘটতো, বুঝতেই পারছেন বিজেপি এখন এই ঘটনা নিয়েই বিক্ষোভ দেখাতো। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক সেই জায়গাতেই পা রাখলেন। আর তারপর ওই ডায়না নদীর ওপর যে সেতুটা, টানাটানি সেতু, সেটা দিয়ে হেঁটে অন্য পাড়ে গেলেন। বন্যায়
সেতুটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, লোহার কাঠামো দিয়ে ব্রিজটাকে এখন ঠেকনা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ওই এলাকায় পা রেখে প্রমাণ কি করলেন, ওটা শান্তিপূর্ণ এলাকা, প্রশাসন রয়েছে, সমস্ত কিছু কন্ট্রোলে, ওটা মুক্তাঞ্চল হয়ে যায়নি। মানে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে অভিযোগ ওখানে উঠেছিল, ওখানে যে আইনের শাসন চলে না, শাসকের শাসন চলে, এই ধরনের যে অভিযোগগুলো উঠেছিল সেগুলোকে কৌশলে তিনি খর্ব করলেন। তারপর সেতুতে হেঁটে ওই বানভাসী এলাকার মানুষকে একটা বার্তা দিলেন, কি বোঝালেন দেখুন আমি হাঁটছি, আপনারাও হাঁটুন, মানে আপনাদের জন্য যে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা সেটাকে ঠিক করে দেওয়া গেছে এত তাড়াতাড়ি। সব বার্তার মধ্যে একটা অন্যরকম ব্যাপার থাকে, বুঝতে হবে সেগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় কি উত্তরবঙ্গের সঙ্গে তার দলের সেতু বন্ধনের চেষ্টাও করলেন নাকি এর মাধ্যমে? দেখলেন তো, এখানেও রামায়ণ, এখানেও রাম। রামায়ণে রামচন্দ্র সেতু বন্ধন করেছিলেন, লঙ্কা জয় করার উদ্দেশ্যে তিনি সেতু বন্ধন করেন। আর কলিযুগে মমতা বন্দ্যোপাধ্যায় এই টানাটানি সেতু বন্ধন করলেন বিজেপির ঘাঁটি জয়ের উদ্দেশ্যে। মানে ব্রিজ জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বাংলার রাজনীতিতে, বিশেষ করে এর একটা অন্যই মানে, অন্যই মাহাত্ম্য, অন্য তাৎপর্য। খেয়াল করে দেখুন নন্দীগ্রামের ওই তেখালি ব্রিজের কথা, রাজনৈতিকভাবে ওটাকে পেরোতে পারেনি বামেরা, আর তার ফলেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে পৌঁছে গেছেন। সুতরাং রাজনীতিতে ব্রিজের গুরুত্ব তার থেকে ভালো আর কে বুঝবে বলুন তো? বামনডাঙ্গার ডায়না নদী, আমি একবার দেখাবো ভয়াবহ ছবিটা। ব্রিজটা ওই অবধি আছে, তারপর থেকে কিন্তু কার্যত ব্রিজটা নেই। এবং যে এলাকায় আমি দাঁড়িয়ে আছি এটাও এই গত কয়েকদিনে মাটি ফেলে বস্তা ফেলে তৈরি করা হয়েছে। এই পথেই মুখ্যমন্ত্রী কিন্তু একদম প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছে যাচ্ছেন। এই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল সম্ভব না, সেক্ষেত্রে হেঁটে এপারে এসে আবার অন্য গাড়িতে চড়েই একদম দুয়ারে দুয়ারে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন জলের তোড়ে এই ব্রিজের এই যে বাকি অংশ, অর্থাৎ এইখানে ব্রিজের যে অংশ ছিল সেই অংশগুলো কিন্তু তলিয়ে যায়। গত কয়েকদিনে লাগাতার কাজ করে এই যে অস্থায়ী অ্যাপ্রোচ রোড তৈরি করা হয়েছে, এখনো ওই এলাকায় কাজ চলছে, বোল্ডার ফেলে এই বাঁধগুলোকে শক্তপোক্ত করা হচ্ছে। যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন পায়ে, মানে জলে করে, জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি, ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন। ওটা আজকেই করা হয়েছে। একদিকে যেমন বাসিন্দাদের ত্রাণ দেওয়া, তেমনি শুধুমাত্র রিভিউ রিপোর্টের উপর ভিত্তি করে কার্যক্রম নয়, বাস্তবে এই যে উদ্ধার কাজ এবং এই ধরনের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঠিকই কাজ হচ্ছে, সে কাজগুলোই একদম নিজের চোখে সরেজমিনে দেখে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এই প্রত্যন্ত এলাকায় একাধিক গ্রামে গ্রামে পৌঁছে গিয়ে একদিকে ত্রাণ দেওয়া, অন্যদিকে এই ধরনের কাজকর্মগুলো কতটা এগোলো তা সরেজমিনে দেখে নেওয়া। মানে সোজা কথা হচ্ছে, নিঃশ্বাসেও বিশ্বাস নেই, উদারতের কোনো অবকাশ নেই। ত্রাণের টাকা সঠিক কাজেই খরচ হচ্ছে তো, একটা সংশয় কোথাও কাজ করছে জানেন তো। সেটা দেখতেই সপ্তাহে সপ্তাহে বানভাসী এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বার্তাটা কিন্তু স্পষ্ট, 2026-এর আগে দুর্নীতির একটা ছিটে কালিও তিনি আর দলের গায়ে লাগতে দেবেন না। ইতিমধ্যেই যা লেগেছে সেটা যে বেশ ধাক্কা দিয়েছে সেটা স্পষ্ট। মালবাজার শহর দিয়ে হাঁটার সময় তাকে প্রণাম করতে এগিয়ে এসেছিলেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা। মালবাজার পুরসভায় 120 কোটি টাকা দুর্নীতির অভিযোগে তাকে 2024-এর সেপ্টেম্বরে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস। সেই স্বপন সাহা আজ প্রণাম করতে এলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন জানেন? পা সরিয়ে দিয়েছেন। এবং এটা সেই প্রথম নয়, গত সপ্তাহেও নাগরাকাটায় স্বপন শাহ ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে এসেছিলেন, দলে ফিরিয়ে নেওয়ার জন্য কাতর অনুনয়ন করেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেবারও পা সরিয়ে নিয়েছেন। আবার দেখুন এর একটা উল্টো ছবি আপনাদের দেখাই। তিস্তা নদীর গজলডোবা সেতু দিয়ে পাহাড়ে যাওয়ার সময় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়কে দেখতে পান মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে তাকে ডেকে কথাবার্তা বলেন। মানে কাকে এড়িয়ে চলবেন আর কাকে গুরুত্ব দেবেন সেটা উত্তরবঙ্গের নেতাদের কাছে এইভাবেই হয়তো স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খুব সতর্ক তিনি, এটাই হচ্ছে বোঝা যাচ্ছে।
আমপানের মতোই ত্রাণ সামগ্রী লুটের কোনো কলঙ্ক যেন দলের গায়ে না লাগে, সেটার জন্যই তার নিজের এসে নিজে সব কিছু তদারকি করা, কারোর ওপর কোনো ভরসা করছেন না। এবং এটা দুটো দিক আছে, এক তো যেটা বললাম ভরসা না করা এবং গায়ে যেন দলের গায়ে যেন কালির ছিটে না লাগে তার ব্যবস্থা করা, আর দ্বিতীয়ত তার ভাবমূর্তিটা, যে ভাবমূর্তি নিয়ে তিনি বারবার দলের সামনে ঢাল হয়ে দাঁড়ান, যে ভাবমূর্তির ওপর ভাবমূর্তির ঘাড়ে চেপেই বলা চলে দল বারবার সমস্ত বিপদের মধ্যে দিয়ে এই উত্তাল সমস্ত জলস্তর পেরিয়ে চলে যায়। এবারও যাতে সেটা হয় তার ব্যবস্থা তিনি করছেন, সেই বার্তাটাই মানুষজনের কাছে দিচ্ছেন। অন্য কোনো দিকে তাকাবেন না, শুধু আমাকে দেখুন। দেখুন, বিজেপি এ ব্যাপারে যে ওঁত পেতে রয়েছে, সামান্য একটা ফাঁক পেলেই ঝাঁপিয়ে পড়বে সেটা তিনি জানেন। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার তিনি তো জল শূন্য পানীয় জলের কল দিয়ে একটা পোস্ট করে বসে আছেন, মানে একটা খোঁচা আর কি, রাজনৈতিক খোঁচা। এগুলো এখানে বসে দেখতে কিন্তু মজা লাগে, সবাই দেখছেন, হাসছেন, এই কাণ্ড দেখেছো, হ্যাঁ কীরকম দিল। কিন্তু পাহাড়ের মানুষ, তাদের কাছে এরকম জল শূন্য কল কতটা যন্ত্রণার সেটা আপনারা জানেন। পাহাড়ের মানুষের রক্ত এই সমস্ত ছবি দেখে টকবক করে ফোটে। আর অতিরিক্ত বৃষ্টিতে যদি নদীতে হরপা বান নামতে পারে, ঠিক একইভাবে তো এই হঠাৎ রক্ত ফুটে উঠলে ভোটের বুথেও হরপা বান নামতে পারে। কে ভেসে যাবেন তাতে তার কোনো গ্যারান্টি আছে? 2019-এ গেরুয়া বানে তো ভেসে গেছিল উত্তরবঙ্গ। 2021 থেকে ধাপে ধাপে তারপর এই যেভাবে ওই দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা সেতু সারিয়ে সেটা দিয়ে এপার থেকে ওপারে যাচ্ছেন, গাড়ি বদলাচ্ছেন, মানে ধাপে ধাপে জমি উদ্ধার করার চেষ্টা করেছেন। ঠিক সেটাই তৃণমূলও তো করছে। বন্যায় চা বাগান এবং চাষের জমিতে যেরকম ডলোমাইট মিশে গিয়ে মাটিটা বিষিয়ে গেছে, তেমনি এই গেরুয়া মিশে উত্তরবঙ্গের মাটিও তো তৃণমূলের জন্য অনুর্বর হয়ে গেছে। ওখানে পদ্ম চাষ হতে পারে, ঘাসফুলের চাষ সহজে হবে না, এটা মোটামুটি রাজনৈতিক কৃষি বিজ্ঞানের তত্ত্ব বলছে। এই ত্রাণ আর পুনর্বাসন তার মানে কিন্তু শুধু রাজধর্ম পালন নয়, ওই মাটির চরিত্র বদলের চেষ্টাও বটে, এক ধরনের সার দেওয়া বলতে পারে। বর্ষা বিদায়ের পর বাংলার আকাশ যেরকম ঝকঝকে উঠেছে, এই তৃণমূলের ভোটের আকাশটাও অন্তত উত্তরবঙ্গে দাঁড়িয়ে ওই রকমই চকচকে দেখার স্বপ্ন মুখ্যমন্ত্রী হয়তো দেখছেন। কিন্তু বন্যার ঘা সেটা কি সহজে শুকোয়? মানুষ তো এখনও হাহাকার করছেন। এবার এখন যে হাহাকার করছে, কাল সে রাগারাগি করতে পারে। হরপা বানের মতো এই রাগের স্রোতটাকে ঘুরিয়ে দিতে হবে তো। তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে দিলেন সুকৌশলে উজানের দিকে। বন্যার জন্য ভুটানকে দোষী করলেন, আগেও করেছিলেন। উত্তরবঙ্গে দাঁড়িয়ে যদি করেন সেটার আলাদা মূল্য। কেন্দ্রের রিভার কমিশন না হওয়াকে যে দায়ী করলেন, ভুটানের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে যে দাবি করলেন, এটা সবটা তার ওখানে দাঁড়িয়ে বলা। এখানে বলা আর ওখানে বলার মধ্যে একটা ফারাক আছে। বিরোধীরা বলছে এটা নাকি একেবারে চেনাছকের অভিযোগ। এখানে ঝাড়খণ্ড থেকে ডিভিসির জল ছাড়াকে দায়ী করে ম্যানমেড বন্যার অভিযোগ তোলেন, আর উত্তরবঙ্গে গিয়ে ভুটানকে দোষ দেন। কিন্তু উত্তরবঙ্গের বন্যার জন্য আমরা যদি ভুটানকে দায়ী করি, তাহলে আরও কতগুলো জিনিসও যে সঙ্গে সঙ্গে চলে আসবে সেটাও তো মাথায় রাখতে হবে। হয়তো অনেকে বলবেন, বিরোধীরা বলবেন যে এটা যদি হয়, এটা তো বিজ্ঞানকে অস্বীকার করে হচ্ছে। এটা যদি হয় তাহলে বাংলাদেশেও বন্যার জন্য আমরাই দায়ী, সেটা স্বীকার করে নিতে হবে। বা সিন্ধুর জলে বন্যা হলে পাকিস্তান ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করে বসবে যদি এখন ভুটানের কাছ থেকে এইভাবে ক্ষতিপূরণ চাওয়া হয়। এগুলো সবই হচ্ছে মানে অনেক উঁচু স্তরের ব্যাখ্যা, বাস্তবিক ব্যাখ্যা। কিন্তু রাজনৈতিক ব্যাখ্যা মানুষের মনের ভেতর ঢুকে গিয়ে বা মানুষের কাছে পৌঁছে গিয়ে, যে মানুষগুলো ভেসে গেছেন, যে মানুষগুলো বিপর্যস্ত, তাদের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী সেটা বলেছেন। তার কারণ তিনি ওইখানে দাঁড়িয়ে যেটা বলছেন, মানুষজন সেটা কিছুটা হলেও বিশ্বাস যে করে, সেটা কিন্তু অতীতেও দেখা গেছে। প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে,
আমরা অনেক দিন ধরে বলছি ইন্দো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন। কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। ভুটানের সঙ্গে বাংলার বা দেশের খুব ভালো সম্পর্ক। মমতা ব্যানার্জি দেশের স্বার্থে নয়, দেশের জন্য নয়, বাংলার জন্য তো নয়, তিনি কোনো আন্তর্জাতিক শক্তির প্রভাবেই এই কাজটা করছেন, যারা দক্ষিণ এশিয়ায় এই দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায় না। উত্তরে প্রবলেমটা হচ্ছে সিকিম, ভুটান। এবার ভুটান থেকে এত বেশি, ওখানে আমাদের এমনি বৃষ্টি বেশি হলো, এবার যদি ভুটান থেকেও জল ছাড়ে তাহলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার মানুষের সেই জায়গায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন। মুখ্যমন্ত্রী চীনে যেতে হবে, চীন থেকে জল আসছে, তারপর বলে আকাশে যেতে হবে, আকাশ থেকে জলটা বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টির জল আসছে, তাতে আমার বিপদ। এবার বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তাই করে শুনে যাবে। বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, স্লোগান দেবে বাংলার মুখ্যমন্ত্রী। এমনি এমনি হিলারি ক্লিন্টন অ্যাসেম্বলিতে জেতার পরে মমতাকে অভিনন্দন জানাতে রাইট হাউস বিল্ডিংয়ে আসেনি, এবং মমতা ব্যানার্জি এমনি এমনি নিচে নেমে এসে তাকে উপরে তুলে নিয়ে যান। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। দায়িত্ব তার, দায়িত্ব অন্য কোনো দেশের না। আজকে মানুষ সব বোঝে। প্রধানমন্ত্রীকেও তুমি গালি দিচ্ছ, তুমি অন্য দেশের ভুটানের দেশকেও তুমি গালি দিচ্ছ, তা মানুষ বুঝতে পারে না। মাথা খারাপের কথা ছাড়া কিচ্ছু না এটা। বাংলায় একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি, শুনেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় 5 তারিখে নাচছিলেন, সেই পাপ উনিও বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবে না, তাই এখন 2 বার নয় আরো 4 বার আসবে, অপেক্ষা করুন। আমাকেও তো 4 বার গেছিল হারানোর জন্য। আমার লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় 4টি সভা করেছিলেন, তাও হেরেছেন, আবার হারাব। দেখুন, এতগুলো রাজনৈতিক ব্যাখ্যার একটাই মানে, তারাও ভেতরে ভেতরে বুঝতে পারছেন যে একই ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বারবার দিতে থাকেন, ওই উত্তরবঙ্গে গিয়ে ওই বানভাসী মানুষগুলোর মাঝখানে গিয়ে দিতে থাকেন, তাহলে একটা সময়ের পর বারবার শুনতে শুনতে মানুষজন খানিকটা বিশ্বাস করে নিলেও নিতে পারেন। আর সেই জন্যই সুকান্ত মজুমদারের ব্যাখ্যাটা একদম সোজা সাপটা। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য উত্তরবঙ্গে গেছেন, আর কোনো কারণে না। কিন্তু ভোটে বিজেপি জিতবে বলে তিনি দাবি করছেন, সেটা তিনি বিজেপি নেতা হিসেবে দাবি করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কতগুলো বাস্তব অঙ্কও তো এর মধ্যে রয়েছে। ভোটে জেতার সম্ভাবনা যদি একদমই না থাকতো, তাহলে কি আর মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টাটা করতেন? দেখুন, বালুরঘাটের অন্তর্গত 6টা বিধানসভার 5টাতে 2021-এ জিতেছিল তৃণমূল কংগ্রেস। 2024-এ আসন ধরে রেখেছেন সুকান্ত মজুমদার, আর 3টে বিধানসভায় লিড রয়েছে তার। তবে জয়ের দাবি করে সুকান্ত মজুমদার একটা জিনিস স্পষ্ট করে দিলেন, বাংলার বিজেপিও কোনো মানব সেবা করছে না, তারা ওই ভোটের রাজনীতিটাই করছে এই উত্তরবঙ্গে দাঁড়িয়ে। আর উদয়ন গুহ সেই কথাটাই তৃণমূলের মতো করে বলেছেন, নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গি আর খোঁচাটা মিশিয়ে। তার দাবি কি, যে বিজেপি নেতারা বানভাসী অঞ্চলে বেড়াতে যাচ্ছেন, ছবি তুলতে যাচ্ছেন, কুৎসা ছড়াতে যাচ্ছেন। এবার কেউ যদি ত্রাণ নিয়ে গিয়েছেন এই প্রমাণটা দেখাতে পারেন, তাহলে নাকি তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। মানে এটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আর কি। এর মধ্যেও কিন্তু সবাই বলবেন যে উনি তো ওরকমই উল্টো পাল্টা বলেন দুমদাম করে, কিন্তু তিনি যে এর মধ্যে দিয়েও একটা রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিয়েছেন, এটা তো খুব স্পষ্ট। ওখানে মানুষজনের কাছে আসল দরকার এই সময় ত্রাণ, ত্রাণ ছাড়া কেউ গেছে, এইটা যদি একবার দেখে দেওয়া যেতে পারে, মানুষজন তার ওপর ক্ষুব্ধ হয়ে যাবেন। সেটা ভবিষ্যতে আরও অনেকের ওপর যে সেগুলো আছড়ে পড়বে না সেই ক্ষোভটা, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে ঠিক বলে একটা কথা আছে না, উদয়ন গুহ কিন্তু তাই, দুধের রাজনীতি। এবার দেখুন, তার এই বক্তব্যের অবশ্য জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন মনোজ রাও। তিনি স্পষ্ট বলেছেন, এইখানে যখন তিনি নিজের নির্বাচনী ক্ষেত্র কুমারগ্রামে ত্রাণ দিতে গিয়ে পর 2 দিন বাধার মুখে পড়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন, সেই সময় যদি কেউ দেখাতে পারেন যে তার কাছে ত্রাণ ছিল না, তারা নাকি তিনিও ছেড়ে দেবেন। এবার দেখুন, বক্তব্য, পাল্টা বক্তব্য, অভিযোগ, তার সাফাই, এ সমস্ত আমরা বুঝলাম, কিন্তু এই চ্যালেঞ্জটা দেখে একটা জিনিস মনে হচ্ছে, কয়েক মাস পরেই তো ভোট, নতুন করে পরীক্ষায় বসতে হবে। এখন মন্ত্রিত্ব বা বিধায়ক পদ দুটোই তো মোটামুটি যাওয়ার পথে আর কি, তারপর যা হবে দেখা যাবে। তাই বাজিটা ধরে ফেলছেন সবাই টপাটপ। হ্যাঁ,
2021-এর পরে এই বাজিটা ধরতে পারতেন? বলছেন ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছে। আপনি যদি আমাকে দেখাতে পারেন যারা আক্রান্ত হয়েছেন তারা এক ব্যাগ কোনো চাল মুড়ি বা অন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ওখানে গেছেন, আমি আমার মন্ত্রিত্ব পদত্যাগ করে দেবো। এই দায় আমি নিয়ে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেবো যদি দেখাতে পারেন যারা আক্রান্ত হয়েছে তাদের হাতে কোনো ত্রাণ সামগ্রী ছিল। তারপরে এনারা বলছেন জনগণ, তারপরে নাকি আবার বলছেন মন্ত্রিত্ব ছেড়ে দেবো। আমি তো বলছি যদি উনি প্রমাণ করতে পারেন যে আমরা ত্রাণ নিয়ে যাইনি, যদি প্রমাণ করতে পারেন একটা জনগণ বা একটা সাধারণ মানুষ আমাদের আক্রমণ করেছিল, তা আমি আমার এমএলএ পদ ছেড়ে দেব। তারা বেড়াতে গিয়েছিলেন, তারা ছবি তুলতে গিয়েছিলেন এবং তারা মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দিতে গিয়েছিলেন বলে তারা আক্রান্ত হয়েছে। জিন্স পরা ছেড়ে দেওয়া যায় সহজেই নদী হতে পেলে, সাঁতার জানো তো তুমি ছেলে, কবি মন্দাক্রান্ত সেন লিখেছেন। এবার উদয়ন গুহ আর মনোজোরাও যেভাবে ত্যাগের মহিমাটা প্রচার করছেন সেটা শুনে মন্দাক্রান্তার নামটা মনে পড়লো। আর একটা জিনিস মনে পড়লো, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সেতুতে হাঁটলেন, নামটা খেয়াল করুন তো। এই ত্রাণ নিয়ে বিজেপি আর তৃণমূলের মধ্যে তো এই মুহূর্তে সেটাই চলছে, টানাটানি। সিপিএমকে দেখুন এতদিন ধরে টাচ করেনি তৃণমূল, মীনাক্ষী মুখার্জিরা অবাধেই উত্তরবঙ্গে ত্রাণ সংগ্রহ আর বিলি করেছেন। এবার সেইটার থেকে একটা অন্যরকম রাজনৈতিক ব্যাখ্যা সবাই খুঁজে পাচ্ছিলেন, তারও একটা তো ব্যতিক্রম হয়ে গেল। ভাঙড়ে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে বাধা পেল এবার বামেরা। খেয়াল করে দেখুন, কয়েকদিন আগে তৃণমূলের নেতা এসে ত্রাণ দিয়ে গেছেন, তাদের ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে তিনি নিজের তরফ থেকে কিছু যোগ করে দিয়েছেন। আর ভাঙড়ে গিয়ে বাধা পেয়ে গেল, তারা আক্রান্ত হলো। পাকাপোল বাজারে কয়েকজন দুষ্কৃতী তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছে সিপিআইএম। এই হামলাকারীরা ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামের অনুগামী বলে তাদের দাবি। এবার ঘটনার পর পোলেরাইট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এবার দেখুন, যেখানে গোটা রাজ্যে একরকমভাবে গোটা বিষয়টা চলছে, মানে কাকে ত্রাণ দিতে দেওয়া হবে, কেউ ত্রাণ দিলে তার বিরুদ্ধে ঠিক কীরকম রিয়াকশান হবে, কাকে আটকানো হবে, কাকে আটকানো হবে না, এবং তার কি ব্যাখ্যা, সেগুলো যখন চলছে একটা লাইনে, হঠাৎ ভাঙড়ে সেটার উল্টো একটা পুরাণ কেন আমরা দেখলাম। ভাঙড়ের যাবতীয় রাজনৈতিক হিসেব কি তাহলে অন্য পুঁথিপাঁজি মেনে চলে? কেন এখানে ত্রাণ সংগ্রহ হবে, কেন এখানে লাল ঝান্ডা আসবে, কে তোমরা এখানে আসছো, কার পারমিশন নিয়েছো, এটা আমাদের রাজত্ব, এখানে হবে না কিছু বলে বেধড়ক মারলো। যে কোনো রাজনৈতিক দলের নেতারা তারা তাদের মতো করতে পারে, তবে এই পয়সা তোলা অভ্যেসটাকে বন্ধ হবে না। এই যে কৌটা কালেকশন করা, কে কোথায় ভিক্ষে করবে না করবে, বাবা আমাদের ভিক্ষে করতে হয়, আমাদের কোম্পানির অথবা বিভিন্ন জায়গার দালালির কোটি কোটি টাকা নেই। যে দলের হাজার হাজার কোটি টাকার ফান্ড আছে, এই কৌটো মানে এরা কৌটো নিয়ে বেরিয়েছে, আবার এদের সঙ্গে এদের দেখে দেখে বিজেপি কৌটো নিয়ে বেরিয়েছে। বাংলার মানুষ এদের ভিক দিয়ে তো ফকির হয়ে যাবে। তাই সেই কারণে দেখি ওখানে খোঁজ খবর নেই। এখন এই ভিখারিগুলো গিয়েছিল কেন, এদের যা ভিক দিবি না দিবি, ভিক্ষা করে মানুষের জন্য কাজ করি, কারণ মানুষের জন্য আমাদের কাজ, ওই কারণে মানুষের কাছে টাকা। সুতরাং বুঝতেই পারছেন মোটামুটি হ্যাঁ, একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে গেছে, আর বলা ভালো আরও যুদ্ধের আবহের মধ্যে আমরা প্রবেশ করছি। এবার সেটার পেছনে সামনে কি থাকবে আমরা জানি না, এবং এটা পরিষ্কার যে যত ভোট এগিয়ে আসবে তত বেশি চারপাশে উত্তাপটা পাড়াটা চলতে থাকবে এবং বিভিন্ন চেনা অঙ্ক বদলে যাবে। যেরকম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্ক বদলে গেছে, কত চেষ্টা করেছিলেন যে নোবেলটা পাবেন, তার জন্য একের পর এক যেখানে যা ঝঞ্ঝাট দেখেছেন সেগুলো নিজের বায়োডাটায় তুলতে শুরু করেছিলেন। আরও একটা যুদ্ধ হলো, আরেকটা থামালাম, এরকম আর কি। এবার সে তার গেছে, স্বপ্ন ভেঙে তো গেছে, কিন্তু অভ্যেসটা সেটা কী করে যাবে? মার্কিন প্রেসিডেন্ট তাই এখনও ওই অশান্তি বা যুদ্ধ গুনে যাচ্ছেন। এবার ওই পাকিস্তান আফগানিস্তানের যে অশান্তি সেটাকে অষ্টম যুদ্ধ বললেন, আর যেটা বললেন না সেটা একমাত্র বোধহয় পাকিস্তানি শুনতে পেল। ভাবছেন তো সেটা কি? সোজা বাংলা, আমেরিকা আসলে পাকিস্তান আর আফগানিস্তানকে
এক সারিতে এক ব্র্যাকেটের মধ্যে ফেলে দিল। এবার তাতে আফগানিস্তানকে তোলা হলো না পাকিস্তানকে নামানো হলো সেটা তো ইসলামাবাদের মাথা ব্যথা। তবে এই মুহূর্তে ভারতের সর্বনাশ করার জন্য যাবতীয় চেষ্টা চরিত্র করতে করতে ওই যেরকম ট্রাম্পের বিভিন্ন জায়গায় গণ্ডগোলের তৈরি করা আর সেগুলো থামিয়ে নোবেল পাওয়ার জন্য সুপারিশ বাড়ানো, এইটা করতে করতে নিজের দেশের মধ্যেই গণ্ডগোল লেগে গেছে। ঠিক সেই রকম পাকিস্তানেরও আম ছালা সব যেতে বসেছে। গাজায় শান্তির লক্ষ্যে মিশরে গেছেন পাক প্রধানমন্ত্রী শরীফ, সেখানে ট্রাম্পও গেছেন আর গিয়েই বিক্ষোভের মুখে পড়েছেন। ভারতও কিন্তু প্রতিনিধি পাঠিয়েছে, তবে সচেতনভাবে কম গুরুত্বের লোক পাঠানো হয়েছে যাতে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে একটা দূরত্ব বজায় থাকে। আর এইখানেই পাকিস্তান গাড্ডায় পড়ে গেছে। এক এক করে বলি। প্রথমটা কি? অপারেশন সিঁদুরের পর ট্রাম্পের পরামর্শে এই ন্যাটোর মতো মুসলিম গোষ্ঠীভুক্তদের নিয়ে একটা শক্তির চেষ্টা হয়েছিল, যার পুরো ভাগে এগিয়ে গেছিল পাকিস্তান। মনে আছে আপনাদের সেই মুনিরের হোয়াইট হাউসে খাওয়া দাওয়া করার কথাটা? আর এরপরেই গাজায় শান্তি রক্ষায় পাকিস্তান এগিয়ে গেছিল। কিন্তু শেষ অবধি পাকিস্তানের কোনো নীতি, কোনো অনুরোধ, কোনো স্টান্স কিছু দাঁড়ালোও না, মানাও হলো না। নেতানিয়াহু যা যা বলেছেন সেটাই তো এখন হলো বলে শোনা যাচ্ছে। অথচ মাঝখান থেকে গোটা মুসলিম বিশ্বের কাছে পাকিস্তান ভিলেন হয়ে গেছে। আর শুধু মুসলিম বিশ্বেই নয়, দেশের মাটিতেও তো একইভাবে কেস খেয়ে বসে আছে ইসলামাবাদ। পাকিস্তান নিজের স্বার্থে রিজভি নামে এক ধর্মীয় মৌলবাদী মানুষকে রাজনীতিতে নামিয়েছিল। দলের নাম দেওয়া হয়েছিল তেহরিকে লব্বাইক পাকিস্তান, অর্থাৎ টিএলপি। এই দলটা শেষ নির্বাচনে 25 লাখেরও বেশি ভোট পেয়েছিল এবং পূর্ব পাঞ্জাব, করাচি, রাওয়ালপিন্ডি, করাচিতে ব্যাপক শক্তিশালী হয়ে গেছে। এরাই প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে ইসলামাবাদ অভিযান করতে গেছিল। ভাবতে পারছেন এবার কোথাকার জন্য কোথায় জল গড়ায়? পাক সরকার বাধা দেওয়া ছাড়া তাদের তো উপায় ছিল না, এবং সেটা করতে যে মুহূর্তে গেছে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। রিজভির ওই দলের হাতে বেশ কিছু অস্ত্রশস্ত্র তো ছিলই, এবার পাক রেঞ্জার্সরা তারাও গুলিগোলা চালিয়েছে। কেলেঙ্কারি কাণ্ড। এবার রিজভির ছেলের হাতে দলের রাস ছিল, শোনা যাচ্ছে পাক সেনার হামলায় তার মৃত্যু হয়েছে। ফলে পাকিস্তানে আগুন জ্বলে গেছে, চারপাশে আগুন জ্বলছে, পাক রেঞ্জার্সরা মারা যাচ্ছে, ওপাশে সাদা ওই টিএলপির লোকজন মারা যাচ্ছে। দ্বিতীয় কেস কি? বালোচ আর্মি সক্রিয় হয়ে উঠেছে। পাল্টা বালোচিস্তানে জাতি দাঙ্গা বাঁধানোর অভিযোগ উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে। বালোচ আর্মি তারা ফুল ফোর্সে ওই পাক সরকার আর সেনার বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে। আর তিন নম্বর আফগানিস্তান বুঝিয়ে দিয়েছে অনেক ভুল পথে চালানো হয়েছে তাদের, পাকিস্তানকে তারা আর ছাড়বে না। তার মানে ঘরে বাইরে সব দিকে চাপে পড়ে গেছে পাকিস্তান। এবার এই ত্রিমুখী চাপ সামলে দেশ বাঁচাবে নাকি ভারতের ক্ষতি করবে, ওরাই ভেবে দেখুক।